এসআইআর এর পর প্রথম কোন রাজ্য যেখানে ভোট হলো এবং প্রথম কোন রাজ্য যেখানে এত বড় সাফল্য পেল এনডিএ এসআইআর এর পর। আমি বলছি রবীন্দ্রনাথ বাবু, তার মানে এসআইআর এর বিরুদ্ধে যে একেবারে অল আউট প্রচারে কংগ্রেসের নেতৃত্বে, রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধীরা নেমেছিল, এইটা তার মানে কোথাও কি ফ্যাক্টর হলো বলে মনে হচ্ছে? এটা তার মানে বিরোধীদের কাছে একটা সেটব্যাকের কাজ করলো নিশ্চিতভাবে, কারণ পার্মানেন্টলি লেফট দেখানো হয়েছিল 5,70,000 মহিলা যাদের নাম বাদ গেছিল। সেখানে মহিলারা 72% এগিয়ে এসে এমনভাবে এনডিএকে ভোট দিল এবং সেখানে রাহুল গান্ধী গিয়ে ভোট চুরি বলে হাইড্রোজেন বোমা ইত্যাদি বললেন। তার ফলটা হলো কংগ্রেসের ভোট একবারে তলানিতে গিয়ে ঠেকলো, আর চরচর করে বেড়ে গেল নীতিশ কুমারের ভোট, জেডিইউ এর ভোট এবং পাশাপাশি বিজেপির ভোট। এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এসআইআর মানুষ চাইছিল, মানে এসআইআরের যে এই যে ক্লিন করা, এটা তারা মানুষ চাইছিল এবং এটা পশ্চিমবঙ্গেও মানুষ চায়। যে আতঙ্কটা তৈরি হয়েছিল, এখন আপনি যদি তাকিয়ে দেখেন সেই আতঙ্ক কিন্তু চলে গেছে। এখন আমরা তো সাধারণ মানুষের সঙ্গে কথা বলি, ক্লাসে ছেলেমেয়েদের সঙ্গে কথা বলি, তাতে বোঝা যায় তারাও এখন বুঝতে পারছে অনলাইনে ইজিলি এটা করে দেওয়া যায় এবং প্রত্যেক ভোটার মানে স্লিপগুলো অলরেডি এনুমারেশন যে ফর্ম সেগুলো অলরেডি বিলি হয়ে গেছে, কিছু বাকি আছে। এই পরিস্থিতিতে মানুষের মধ্যে আতঙ্ক কিন্তু অনেক কম, যেটা প্রথম অবস্থাতে ছিল এবং যেটা মনে হচ্ছিল যে তৃণমূল এই জায়গা থেকেই মানুষকে বীতশ্রদ্ধ করে দেবে এসআইআর প্রতি, সেই জায়গা থেকে মানুষ কিন্তু এখন আর অত আতঙ্কিত নয়। আতঙ্ক না থাকলেই এসআইআর যে চাইছে মানুষ, এই জিনিসটা কিন্তু আমরা সবাই বুঝতে পারছি যে 30-40 লক্ষ যে ভুতুরে ভোটার আছে, সেই ভুতুরে ভোটারকে কাটা দরকার। যারা মৃত, যারা পার্মানেন্টলি লেফট, যারা ফলস ভোটার মানে ডাবল এন্ট্রি হয়ে আছে, এই নামগুলোকে কাটানো দরকার এবং সেই নাম কাটাতে গেলে পশ্চিমবঙ্গে এসআইআর হতে হবে এবং এসআইআর যদি না হয় কোনোদিন শাসক দলের পরিবর্তন হবে না। 13,25,000 5টা লোকসভা কেন্দ্রে এইরকম ডাবল এন্ট্রি, মানে একেবারে যে পরিমাণে গড়মিল রয়েছে তার তালিকা দিস্তে কাগজ নিয়ে গেছিলেন শুভেন্দু অধিকারী সিইও দপ্তরে। কিন্তু আমি এইখানে সৈকতের কাছে আসবো, সেটা হচ্ছে সমন্বয়। দুটো পার্থক্য লক্ষ্য করতে পারবেন এনডিএ এর মধ্যে। এখানেও দেখতে পাচ্ছেন যে সব থেকে সিঙ্গল লার্জেস্ট পার্টি হচ্ছে বিজেপি এবং তারপরে হচ্ছে জেডিইউ, কিন্তু তারপরেও মুখ্যমন্ত্রী হবেন নীতিশ কুমার। ঠিক আগে একই রকম ছবি দেখা গেছিল 2020-তে। এইটা জোট রাজনীতির হচ্ছে মূল শর্ত। উল্টো দিকে মহাজোটের ক্ষেত্রে দেখবেন কার্যত একটা ছন্ন ছাড়া ভাব দেখা যাচ্ছে। এইরকম 4টে এরকম বিধানসভা আসন যেখানে সিপিআই কংগ্রেস শরিক দল, তারা একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছে। 6টা আসন যেখানে আরজেডি এবং কংগ্রেস শরিক দল একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছে। ঐক্যের মধ্যে অনৈক্যের ছবি যদি সৈকত থাকে, কি ফল তোমরা আশা করতে পারো? একদমই সুব্রতা, পরাজয় স্বীকার করে নিতে হবে। যা ফলাফল বেরিয়েছে তাতে কোনো রকম এক্সকিউজ দিয়ে এখান থেকে সরে যাওয়ার প্রশ্ন নেই, কিন্তু কিছু প্রশ্ন আতস কাচের নিচে থাকে। অভিনন্দন জানাই ভারতীয় জনতা পার্টি এবং জেডিইউকে, যারা 100%-এর মধ্যে 84% ফলাফল করে রেজাল্ট করলো। 101টার মধ্যে জেডিইউ এখনো অবধি 85, 101টার মধ্যে 92। 1984 সাল থেকে রাজীব গান্ধীর ফলাফলের রেকর্ড ভেঙে দেওয়া হলো। 2019-এ বিজেপির গোটা দেশে যে 55%-এর বেস্ট ফলাফল, তাকে রেকর্ড ব্রেক করা হলো। এসআইআর এর পর প্রথম নির্বাচন দেখিয়ে দিল যে 101টার মধ্যে স্ট্রাইক রেট কত সুন্দরভাবে এনডিএ জোটের শাসক দলের পক্ষে যায়। 5% ভোট পেয়ে এলজেপি 5% ভোটে 21টা আসন পায়, আর বামেরা নোটা নয়, বামেরা 5% ভোট পেয়ে 3টে সিটে এখনো পর্যন্ত জয়ী হয়। ইলেকটোরাল রিফর্মসের কথা আমাদের নতুন করে ভাবিয়ে তুলেছে, কিন্তু আতস কাচের মধ্যে রাখতে হবে। এটা কি সেই নির্বাচন কমিশনের কোনো ভূমিকা রয়েছে আমি জানি না, আমি সমালোচনা করছি না। আজকে বিজেপির জয়ের দিন, এত সুন্দর ফলাফল, জয়ের পর অনেক কিছু ধামাচাপা পড়ে যায় সুব্রতা। পরাজয়ের পর পরাজিত দল দিয়ে জিরো রিপোল হয়েছে। একদমই, আমি তো বলছি একটা বুথেও পুনর্নির্বাচন হয়নি। আমি একদম শুধু সব ভোট তো এখন হিংসে বা রিপোলের মধ্য দিয়ে সবটা প্রশ্নচিহ্ন ওঠে না। প্রশ্নচিহ্ন যেমন ভাস্কর দা তুললেন, 7,45,00,000 ভোট হলো কি করে? 7,42,00,000, 7,42,00,000 যেখানে ভোটার, মানে মিথ্যাচারের চূড়ান্ত পুরোলিংরাজ্যের 5 কোটি কোথা থেকে সংখ্যাগরিষ্ঠের গল্প দিয়ে তোমরা জিতেছো। কোথা থেকে সহজ ছিল দেখাও। বিজেপি মিথ্যাচারটা এটা কোন জায়গায় গেছে? ইলেকশন কমিশন কোন জায়গায় গেছে দেখতে হবে নাকি? নীলজ্জর মতো করে নোংরামি করে যাচ্ছে। তোমাদেরই নীলজ্জর তোমাদেরই প্রশ্নপত্র লিখে গেছে কি তোমাদেরই? বিজেপি এত সুন্দর রেজাল্ট করেছে, তাহলে জেডিইউ দরকার কি? সুব্রতা তুমি বলছিলে না এই যে সমন্বয়, আর সমন্বয় না থাকলে মোদি সরকার থাকবে না। সমন্বয় না হলে জেডিইউ বিজেপি এত রিজেক্ট করবে। আমি সবাইকে থামালাম। আমি বলছি ক্ষণিকের জন্য ধরে নিন যে ফলটা উল্টো হলো।
একেবারে মহাজোট হই হই করে জিতলো, এই একই কথা তখন এই বিরোধী জোটের সদস্যরা বলতেন তো? একেবারে কমিশন এখানে কারচুপি করে জিতে এই কথাগুলো বলতেন তো? প্রশ্ন রইল। কিন্তু আমি এইখানে দর্শকদের দেখাতে চাইবো শুভেন্দু অধিকারী একেবারে এই যে জয়ের পর রীতিমতো রণহুঙ্কার ছাড়ছেন তিনি। বাংলায় জয়ের উৎসব বিজেপি, সরাসরি প্রভাব এই বাংলায় দেখা যাচ্ছে। বিধানসভা গেটের বাইরে শুভেন্দু অধিকারী নেতৃত্বে মিষ্টিমুখ। আমি এই ছবিটা এবার আপনাদের সামনে রাখবো। বিধানসভা গেটের বাইরে বিজেপির যে পরিষদীয় দল মিষ্টিমুখ করলেন এবং রীতিমতন এইটা বললেন যে অঙ্গ বঙ্গ কলিঙ্গ তিনটাই এবার বিজেপির হতে চলেছে। বাংলায় 26-এ বড় বদল আসতে চলেছে। কি বলেছেন বিরোধী দলনেতা? পরিষদীয় দলের সদস্যদের বিজেপি বিধায়কদের মিষ্টিমুখ করানোর পর দেখাবো। 3/4 আসনে ভারতীয় জনতা পার্টি জেডিইউর নেতৃত্বে এনডিএ জিতেছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন ভোটার লিস্টের পরে এসআইআর পরে যে নির্বাচন হয়েছে দেশে প্রথম বিহারে, সেখানে সুশাসন জয়ী হয়েছে, বিকাশবাদ জয়ী হয়েছে, রাষ্ট্রবাদ জয়ী হয়েছে এবং অপারেশন সিঁদুরের পরে প্রথম নির্বাচন হয়েছে। মানুষ দুহাত ভরে দেশকে শক্তিশালী করার জন্য দেশের নেতা নরেন্দ্র মোদী, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের উপরে আস্থা রেখেছে। আর বিহার বাংলা আমরা 1905-এর আগে এক ছিলাম, অঙ্গ বঙ্গ কলিঙ্গ। বিহার হলো অঙ্গ, আমরা হলাম বঙ্গ, উড়িষ্যা হলো কলিঙ্গ। অঙ্গ হয়ে গেছে, কলিঙ্গ হয়ে গেছে, বাকি আছে বঙ্গ। অভ্র, এইটা হচ্ছে প্রশ্ন। ঠিক যে ফ্যাক্টরকে মাথায় রেখে আবার ক্ষমতায় তোমরা আসতে চলেছো, সেই একই শর্তগুলো তো এখানেও কাজ করে। মানে আমি বলছি মহিলা সশক্তিকরণ তুমি বলো, বা মহিলাদের ক্ষেত্রে একেবারে আর্থিক সুবিধা দেওয়ার কথা বলো, সামাজিক প্রকল্প, তাহলে কিসের ভিত্তিতে তোমরা এখানে বদলের কথা বলছো? আমি আগেবারও বললাম, আমি এবার বলছি, স্টেট জিডিপি যদি দেখেন, ডাইরেক্ট ইনডাইরেক্ট ট্যাক্স কালেকশন যদি দেখেন এবং পার ক্যাপিটা ইনকাম যদি দেখেন, তিনটে ক্ষেত্রেই আমাদের রাজ্য বিহার থেকে এগিয়ে। তাহলে মহিলাদের সশক্তিকরণের জন্য তাদের যে টাকাটা দেওয়া হচ্ছে, ধরুন একটা ভাতা দেওয়া হচ্ছে, তার পরিমাণ কত? 1000-1200। আমাদের থেকে ইকোনমিক্যালি পিছিয়ে থেকে বিহার যদি 10,000 টাকা প্রত্যেক মহিলাকে দিতে পারে, তাহলে সেই অনুপাতে তো আমাদের যে প্রত্যেকটা মহিলাকে এই তৃণমূল কংগ্রেসের 30,000 টাকা করে দেওয়া উচিত। কোথায় যাচ্ছে টাকাগুলো? আরে বিহার থেকে এখানে জিজ্ঞাসা করছে টাকাগুলো। বিহারের পকেটে হচ্ছে আমাদের ভাস্কর, এক সেকেন্ড, দুটো পার্ট। এক হচ্ছে আমরা অভ্র, প্রথম কথা হচ্ছে, প্রথমে হচ্ছে তোমরা লক্ষ্মীর ভান্ডারের বিরোধিতা প্রথম থেকে করে এসেছো। দুই শোনো। আর দ্বিতীয় কথা হচ্ছে কেন্দ্রীয় বঞ্চনা। এই কেন্দ্রীয় বঞ্চনার জন্য সুফল পৌঁছে দেওয়া যাচ্ছে না সাধারণ মানুষের কাছে। তারা যদি বঞ্চিত হন, তার দায় হচ্ছে সম্পূর্ণ কেন্দ্রে তোমাদের যে সরকার রয়েছে তাদের উপর। এটাই তো তৃণমূল প্রচার করছে। প্রথমত আমরা লক্ষ্মীর ভান্ডারের বিরোধিতা কোনোদিনও করিনি। যদি কেউ বলে সেটা মিথ্যাচার। আমরা বলেছি অ্যামাউন্টটা নিয়ে, আর আমরা বলেছি শুধু লক্ষ্মীর ভান্ডার বা এই ধরনের সোশ্যাল ওয়েলফেয়ার পলিটিক্স নয়, তার সঙ্গে সশক্তিকরণ করো, এমপ্লয়মেন্ট জেনারেট করো। তাহলে একজন মহিলা, একজন পুরুষ, তারাদের চাকরি থাকবে। খালি হিসেবে ভাবাজীবী হবে না। আমাদের কোটি লোক বাংলায় বিহারের মন্ত্রী বলছে। দ্বিতীয়ত যেই ট্যাক্সের টাকা প্রত্যেকে দেয় ভারতবাসী, তাদের টাকা দিয়ে একাধিক প্রকল্প কেন্দ্রের চলে, কেন হিসাব দেয়নি? ওই টাকাটা চুরি করে আমি সবাইকে থামালাম। সবাই একসঙ্গে বলে কারুর কথা শোনা যাবে না। একেবারে সরাসরি যখন বিরোধী দলনেতা বঙ্গ বিজয়ের হুঙ্কার ছাড়ছেন, কুণাল ঘোষ তখন কি বলছেন দেখুন। বিহারে যে রেজাল্টই হোক, সেই রেজাল্ট আমাদের শীর্ষ নেতৃত্ব পর্যালোচনা বিশ্লেষণ করছেন। কিন্তু যেটাই হয়ে থাকুক, তার কোনো প্রভাব বাংলায় পড়বে না। বাংলায় তৃণমূল কংগ্রেস ছিল, আছে এবং কম বেশি 250 সিট নিয়ে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে চলেছে। বাংলায় বিজেপির কোনো জায়গা নেই। ফলে যারা বিহার দেখিয়ে কোনো কথা বলছেন, বা একটাই কথা, বেল পাকলে কাকের কি? বিজেপি এখানে 50 তো ক্রস করবেই না। 30 পেয়ে বিরোধী দলনেতার পোস্টটা পর্যন্ত 2026-এ বিজেপি রাখতে পারবে না।